হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ভবঘুরে। আজ নন্দনে ঘুরতে গিয়ে একটা দারুণ সারপ্রাইজ পেলাম। হঠাৎই চলে গেছিলাম নন্দন, আর সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল অভিনেত্রী রবি চৌধুরী আর বাসবী ঘটকের সাথে। উত্তম কুমারের ছবি চলছিল, তার শো লিস্টও দিয়ে দিলাম স্ক্রিনে তোমাদের সাথে। অভিনেত্রী রবি চৌধুরী ও বাসবী ঘটক সিনেমা নিয়ে অনেক গল্প শেয়ার করলেন। সেই সব কথার আড্ডার কিছু ক্লিপস এই ভিডিওতে দিয়ে দিলাম। বাংলা সিনেমা ভালোবাসলে ভিডিওটি স্কিপ না করে দেখো, আর কোন গল্পটা তোমার সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানিও। বললে বিশ্বাস করবেন না, সকাল 10টা থেকে 11:30টা পর্যন্ত গোটা ব্যাপারটাকে রিফ্রেম করা হলো, জাস্ট বিকজ উত্তম কুমার চেয়েছেন যে এই বাচ্চা মেয়েকে দর্শক দেখুক। এই হচ্ছেন উত্তম কুমার, মানে ওনার সম্বন্ধে বলে বলে ফুরোনো যায় না, এমন একটা মানুষ। আর পড়াশোনা, হ্যাঁ হয়তো একাডেমিক ইউনিভার্সিটির কাগজ ছিল না, নিজের চেষ্টায় যে কি পড়াশোনা সাধনদা বলতে পারবেন। ওনার বাড়িতে, ময়রা স্ট্রিটের বাড়িতে আমি বেডরুমে গিয়েও শুয়েছি, এও ঘুটিয়েও শুয়েছে। হ্যাঁ, কেন শুয়েছি? আমাকে কলেজ থেকে পিক আপ করা হয়েছে, শিল্পী সংসদের একটা মিটিং ছিল, তো বললেন এত টায়ার্ড লাগে, তুমি না একটু ঘুমিয়ে পড়ো, বেনু ওকে কিছু খাইয়ে দাও, ও ঘুমিয়ে পড়ুক। আমি গিয়ে শটান ওনার বিছানায় শুয়ে পড়লাম। শোবো কি, তাকিয়ে দেখছি খালি বই, দুটো দেওয়াল জুড়ে খালি বই। তারপর আমি বললাম এত বই কে পড়ে? তো নেপাদা ছিলেন ওনার ফ্রেন্ড, ফিলোসফার গাইড, ছোটবেলার বন্ধু। নেপাদা বললেন কেন আবার, তোমাদের দাদা পড়ে। এত সময় বার করে এত বই পড়তেন, এবং নিজের উচ্চারণ ঠিক করতে চিৎকার করে চণ্ডী পাঠ পড়তেন, স্টেটসম্যান পত্রিকা পড়তেন, এবং বাংলা সাহিত্যের প্রত্যেকটা বই, ক্লাসিক্স, নিজের মতো করে স্ক্রিপ্টের মতো করে উনি পড়তেন। যে কারণে যখন উনি শ্রীকান্ত হয়েছেন, উনি শ্রীকান্তই হয়ে গেছেন, ওনাকে আলাদা করে আর প্রস্তুত হতে হয়নি। একটা কথা বলে শেষ করি, ইদানিং কালে আমি যখন কাজ করছি দেখছি মেকআপ ম্যান, কস্টিউম ডিজাইনার থেকে যে ছেলেটি বুম ধরে, সেও নায়ক নায়িকাকে তুই তোকারি করে। কিন্তু উত্তম কুমারকে আমি দেখেছি, আমি তো একটা ছোট বাচ্চা মেয়ে ছিলাম, আমাকে তুমিই বলতেন। উনি বলতেন মাধবী আপনি, সন্ধ্যা আপনি। এই ধরনের সম্ভ্রম উনি দেখাতেন প্রত্যেকটা মানুষকে। তপন বাবু আপনি, তপন সিংহকে বলতেন তপন বাবু আপনি। আর আমার না এখন যখন দেখি সবাই সবাইকে তুই তোকারি করছে, ভারী অস্বস্তি লাগে। এটা হয়তো অন্য কালচার, হয়তো আমি মেলাতে পারছি না, আমারই দোষ। কিন্তু প্রত্যেক সময় মনে পড়ে যে উত্তম কুমার উত্তম কুমারই। যত লোককেই আমরা মহানায়ক বলি, বাঙালির মনে একটাই উত্তম কুমার। রমিদি যথাযোগ্য কথা বলেছেন। তার বাড়ির যে মূল্যবান সব বই, সেসব বই আমার শিল্পী সংসদ অফিসে আমরা সংরক্ষিত করে রেখেছি। সেই সব বই পড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সবই বিদেশি গল্প, বিদেশি নাটক, বিদেশি প্রবন্ধ। আর পশ্চিমবঙ্গের যারা গুণী সাহিত্যিক লেখক ছিলেন, তাদের তো অগুন্তি বই, সেসব বইও সংরক্ষিত আছে। তো উত্তম কুমারকে ধরা, উত্তম কুমারকে পরিমাপ করা, সেটা ঠিক আকাশের উচ্চতা যতটা, মহানায়কের উচ্চতা ঠিক সম পরিমাণ। যেটা কোনো মানুষের পক্ষে তাকে প্রপার অ্যাসেসমেন্ট করা সম্ভব নয়। নিজেও অভিনয় করেছেন উনি, সেই এবং তার পারিবারিক একটা মহানায়কের সঙ্গে
সম্পর্কিত। উনি খুব ছোটবেলা থেকে মহানায়ককে খুব কাছ থেকে দেখেছেন। সেই বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়, তাকে অনুরোধ করছি তিনি আমাদের কিছু মূল্যবান মহানায়ক সম্বন্ধে কথা বলে আমাদের সমৃদ্ধ করুন। আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে যে চরিত্রটি এখানে বিরাজমান রমি চৌধুরী, এই বইটি যখন রিলিজ করেছিল তখনও আমরা বন্ধু ছিলাম। আজ এত বছর পরে আমরা দুজন বন্ধু একসঙ্গে বসে এই বইটি দেখব, সুতরাং এটার পাওনাটা চরম। আর উত্তম কাকু সম্বন্ধে আর কি বলবো, উত্তম কাকু একদমই আমার কাকা। যেহেতু বাবা চিত্রজগতের সঙ্গে যুক্ত ছিলেন, বাবা সবসময় বলতেন যে এটা আমাদের বৃহত্তর পরিবার। উত্তম কাকুই চলচ্চিত্র জগতে একমাত্র লোক ছিলেন যিনি বাবাকে, এই রমিয়া তো বললো না, উনি কিন্তু বাবাকে ভানু দা বলতেন এবং তুই বলতেন। আর কাউকে কেউ বাবাকে তা বলতো না, তুই বলতো না। আর আমি তো অবশ্যই উত্তম কাকু একদম জন্ম থেকেই দেখছি, সুতরাং বাবার ছোট ভাইয়ের মতোই। তবে কখনো কখনো তিনি উত্তম কাকু না থেকে উত্তম কুমারও আমার কাছে হয়ে উঠেছেন। সেটা একটা ঘটনা বলি, সেটা হলো যখন চৌরঙ্গী ছবিটি হচ্ছে তখন একদিন গ্র্যান্ড হোটেলে উত্তম কাকু এসেছেন, পরের শটটা কি হবে সেটা রিহার্সাল দিচ্ছেন। আর উনি তো খুব ডেডিকেটেড ছিলেন, খুব মন দিয়ে রিহার্সাল দিচ্ছেন। আর উনি খুব মন দিলে না একটু লক্ষ্মী টেরা হয়ে যেতেন, তো খুব মিষ্টি লাগতো দেখতে। তো সেটা রিহার্সাল দিচ্ছেন আর আমি সামনে বসে আছি। ভাবুন আমার অবস্থা, আমি কিন্তু তখন উত্তম কাকুকে দেখছি না, আমি কিন্তু উত্তম কুমারকেই দেখছি। আর একটা প্রদর্শনী ম্যাচ হয়েছিল, তখন উত্তম কাকু সাদা শার্ট প্যান্ট পরে বসে আছেন, বুঝতে পারছেন কিরম দেখাচ্ছে। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। সারা রাস্তা যখন ফিরছি আমার বাবা ভীষণ গম্ভীর, এমনিতে আমাকে কখনো বকতেন না। সেদিন এত গম্ভীর দেখে ভয় পেয়ে গেছি কেন। বাড়িতে এসে মা আমায় ঘরে ঢুকে বললেন, তুমি আজকে একটা অন্যায় কাজ করেছ। বললাম কি? বললেন তুমি উত্তম বাবুকে প্রণাম করনি। আমাদের তো ভীষণ প্রণাম করার রীতি ছিল। আমি সত্যি করিনি, কারণ তখন তো উত্তম কাকু মনে হচ্ছিল না। আমি তো আর 5টা মেয়ের মতন উত্তম কুমারকে দেখছিলাম তখন। তো আজকেও সেই নিয়ে উত্তম কাকুকে এবং উত্তম কুমারকে দেখতে এসেছি আপনাদের সঙ্গে বসে। নমস্কার। তো আজকে সবারই প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আমরা চলে যাব মন নিয়ে ছবিতে। নমস্কার। মুভিটিতে একটি বিশেষ সিন ছিল, সেইটা নিয়ে উনি জনসাধারণের সাথে কিছু ঘটনা শেয়ার করলেন। সেটার ক্লিপসও আমি এই ভিডিও শেষে দিয়ে দিলাম। সলিলদা বলছেন উত্তমবাবু ওই জায়গাটা খুব ন্যাচারালি তো আমি দেখছি আমার বোন পড়ে যাচ্ছে, তখন কি আমি পাথর দেখবো না বোনকে দেখবো, এটাই বলতে ভুলে গেলাম আজকে। উত্তমবাবুর সাথে আর কোনো সিনেমা করেছে? কমললতা, এই দুটি। ওখানে অনেকটাই গেছেন আপনি, মানে তারপর ওরা আটকে দিয়েছে বা তাই নাকি? আর এখানে যে হুইল চেয়ারটা যখন পড়ে যাচ্ছে দেখাচ্ছিল, পাহাড় থেকে দেখেই কোনো তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও ক্লিপস। একটা খুবই সুন্দর সন্ধ্যা, একটা খুবই সুন্দর দিন কাটালাম আজকে আমি। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।